আজকে আমরা পড়ব হচ্ছে আয়নিক বন্ধন। গত ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, অষ্টক নিয়ম, স্থিতিশীলতা অর্জন এগুলো দেখছি। তো আয়নিক বন্ধন শুরু করার আগে আমরা একটু দেখে আসব যে অষ্টক নিয়মে আমরা কি পড়ছি। দেখেন, অষ্টক নিয়ম কি ছিল একটু বলে রাখি। অষ্টক নিয়ম ছিল হলো যে প্রতিটা মৌলের পরমাণুই কি চায়, তাদের সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসটা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসের মতো অর্জন করতে চায়। অর্থাৎ তারা কি করতে চায়, আটটা আটটা করে ইলেকট্রন পূরণ করতে চায়। সর্ববহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূর্ণ করতে চায়। দেখেন, আমরা এখানে সেটাই লেখা আছে যে সকল মৌলের পরমাণু রাসায়নিক বন্ধনের গঠনের সময় তার সর্ববহিস্থ অর্থাৎ যোজ্যতা শক্তি স্তরের ইলেকট্রন গ্রহণ, বর্জন বা ভাগাভাগির মাধ্যমে 8টি ইলেকট্রন পূর্ণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার যে প্রবণতা দেখায় সেটাকে আমরা বলি অষ্টক নিয়ম। আমরা গতকালকে এই বিষয়টা দেখছিলাম, আমি একটু রিপিট করি আপনাদের সুবিধার্থে। নিয়নের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। আচ্ছা, তো নিয়নের পরে যে মৌলগুলো আছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই মৌলগুলো ইলেকট্রন কি করে, দান করে। ম্যাগনেসিয়ামও কি করে, ইলেকট্রন দান করে। অ্যালুমিনিয়ামও কি করে স্যার বলেন তো, ইলেকট্রন দান করে। তাহলে এরা ইলেকট্রন দানের মাধ্যমে অষ্টক পূরণ করে। এবং এর পূর্ববর্তী যে মৌলগুলো ছিল ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এরা কি করে, ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণের মাধ্যমে অষ্টক পূরণ করে। আচ্ছা, তো আমরা এতটুকু পড়ে ফেলছি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে তারা সেই ইলেকট্রনগুলো দান করে ফেলে অষ্টক পূরণ করে ফেলে। আচ্ছা, আর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এদের ইলেকট্রন 8টার কম থাকার কারণে তারা ইলেকট্রন গ্রহণ করে সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ করে এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তো আমরা কি জানি, যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন দান করে তাদেরকে আমরা কি বলতাম বলেন তো, তাদেরকে আমরা কি বলতাম, ধাতু। তাহলে ধাতুগুলো আমাদের কি করে স্যার, ইলেকট্রন দান করে। আর যারা ইলেকট্রন গ্রহণ করে বন্ধন গঠন করে তাদেরকে বলা হয় অধাতু। কি বলা হয় বলেন তো, অধাতু। তাহলে ধাতু আর অধাতু, তাহলে ধাতু কাদেরকে বলতেছি, যারা ইলেকট্রন দান করে অষ্টক পূরণ করতেছে এবং যারা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতেছে তাদেরকে বলা হচ্ছে অধাতু। গুড। তাহলে আমরা আজকে আয়নিক বন্ধনের ডিটেলস পড়ব। আয়নিক বন্ধনে কারা যুক্ত হবে, অধাতু আর ধাতু যুক্ত হবে, কিভাবে যুক্ত হবে সেটার আমরা ডিটেলস পড়ব। আসেন, তাহলে আয়নিক বন্ধনে কে কে যুক্ত হচ্ছে একটু বলে ফেলি। ধাতু যুক্ত হচ্ছে এবং অধাতু যুক্ত হচ্ছে। গুড। আচ্ছা, তাহলে বলেন তো স্যার, পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 যারা ছিল, গ্রুপ 1 এবং গ্রুপ 2 তারা কি ছিল বলেন তো। গ্রুপ 1কে বলতাম মৃৎক্ষার ধাতু আর গ্রুপ 2 ছিল ক্ষার ধাতু। মানে গ্রুপ 1, গ্রুপ 2 এরা একদম আমাদের কি সবল ধাতু। আচ্ছা, যেমন এখানে কে ছিল, সোডিয়াম, এখানে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে। আচ্ছা, একেবারে বাম দিকে আমরা অধাতু পাবো। যেমন আমরা যদি 17 নাম্বারগুলো লিখি, কি কি পাবো বলেন তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কাদেরকে পাবো, তার আগেরটাই অক্সিজেন, সালফার। তাহলে এই যে ধাতু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলো কি করবে,
অধাতু যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, অক্সিজেন, সালফার, তাহলে অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের সাথে এই ধাতুগুলো অধাতুর সাথে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ধাতুগুলো কি করবে বলেন তো? ধাতুগুলো কি করবে? ইলেকট্রন দান করবে, ইলেকট্রন দান করবে। এবং অধাতুগুলো কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে আমরা ধাতব পদার্থ, ধাতব মৌল, ধাতুগুলো কি করে? ইলেকট্রন দান করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে। তার মানে ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে সেটাকে আমরা বলি আয়নিক যৌগ, আয়নিক যৌগ বা কম্পাউন্ড। তাহলে এটাকে আমরা কি বলতেছি বলেন তো? আয়নিক কম্পাউন্ড। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় আয়নিক যৌগ কারা গঠন করে? আয়নিক যৌগ গঠন করে ধাতু এবং অধাতু। সেখানে কিভাবে যৌগ গঠন করে সেটা আমরা দেখি। আসেন আমরা চুজ করি, যে কোনো একটা ধাতব পদার্থ নেই, আমরা যে কোনো একটা ধাতুকে চুজ করি। ধরেন সোডিয়ামকে চুজ করলাম। আচ্ছা, তাহলে সোডিয়াম একটা ধাতু হলো, তাহলে সোডিয়াম আরেকটা অধাতুর সাথে যুক্ত হবে। ধরেন আমরা চুজ করে ফেললাম ক্লোরিন। তাহলে সোডিয়াম ধাতু আর ক্লোরিন ধাতু কিভাবে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করবে সেটাই আমরা এখন ডিটেলস দেখব। আসেন, গুড। তাহলে আমরা দেখব সোডিয়ামের সবচেয়ে কাছের নিষ্ক্রিয় মৌল কোনটা। আমরা লিখে ফেলি একটু, দেখেন ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই যে আমি মৌলগুলো লিখলাম তাদের মধ্যে আমার নিষ্ক্রিয় মৌল হলো নিয়ন এবং নিষ্ক্রিয় মৌল হলো আর্গন। অর্থাৎ নিয়ন আর আর্গনের অষ্টক পূরণ আছে। যেমন নিয়নের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি তাহলে কি পাবো বলেন তো? 1s2, 2s2, 2p6। গুড। তাহলে নিয়নের যে আমাদের সেকেন্ড কক্ষপথ সেখানে অষ্টক পূরণ আছে। একইভাবে যদি আমরা আর্গনের ইলেকট্রন বিন্যাস করি তখন আমরা দেখতে পাবো আর্গনের তৃতীয় কক্ষপথ 3s2, 3p6। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্গনের 3s2 আর 3p6 এই মিলে আর্গনেরও কি অষ্টক পূরণ আছে। গুড। তাহলে আমরা কি জানি যে প্রতিটা মৌল চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে। তাহলে সোডিয়ামের নিকটবর্তী কে ভাইয়া বলেন তো? সোডিয়ামের নিকটবর্তী হলো নিয়ন। তাহলে সোডিয়াম যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে সোডিয়ামের কি করতে হবে বলেন তো? সোডিয়ামের কি করতে হবে? ইলেকট্রন দান করতে হবে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখে ফেলি। আচ্ছা, পরে লিখি। তাহলে সোডিয়াম ইলেকট্রন দান করবে। গুড। আচ্ছা, তাহলে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, বুঝলাম। এবং ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল কোনটা? ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় মৌল হলো আর্গন। তাহলে ক্লোরিনের ইলেকট্রন কয়টা আছে? 17টা। আর্গনের ইলেকট্রন কয়টা আছে? 18টা। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্লোরিন কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। গুড। তাহলে সোডিয়াম ইলেকট্রন দান করবে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম কিসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলবে? সোডিয়াম অর্জন করে ফেলবে নিয়নের ইলেকট্রন বিন্যাস, আর ক্লোরিন অর্জন করে ফেলবে আর্গনের ইলেকট্রন বিন্যাস। তাইলে সোডিয়াম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে, আর ক্লোরিন নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে। তাহলে এখন তার ডিটেলসে দেখা যাক। আমরা সোডিয়াম পরমাণু নিচ্ছি।
সোডিয়াম পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে ফেলি 11। তাহলে 1s2 2s2 2p6 and 3s1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে আছে 8টা এবং তৃতীয় কক্ষপথে আছে 1টা। গুড, তাহলে আমরা দিয়ে ফেলি। আসেন তাহলে প্রথম কক্ষপথ আমি দিচ্ছি, মাঝখানে আমাদের কি আছে? নিউক্লিয়াস আছে, মাঝখানে নিউক্লিয়াস আছে, এখানে ধরেন আমাদের নিউক্লিয়াস আছে। আচ্ছা, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবং তৃতীয় কক্ষপথে আছে 1টা। তাহলে আমরা সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লিখে ফেলছি। তাহলে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে একটু আগে আমরা কি দেখলাম বলেন তো? একটু আগে আমরা দেখলাম সোডিয়াম পরমাণুটা তার কি করে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটা দান করে দেয়। তাহলে সোডিয়াম কোন ইলেকট্রনটা দান করবে? সর্ববহিস্থ কক্ষপথের এই ইলেকট্রনটা কি করে ফেলবে? দান করে ফেলবে। আচ্ছা, তো এই ইলেকট্রনটা যদি দান করে ফেলে তাহলে কি এই কক্ষপথটা থাকবে না? এই কক্ষপথটা থাকবে না। তখন তার দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে এবং সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলবে। তাহলে দান করার পরে কি রকম চিত্র হবে দেখেন, এই কক্ষপথটা আর থাকবে না, শুধুমাত্র 2টা কি থাকবে? কক্ষপথ থাকবে। আচ্ছা, তখন কি আমরা সেটাকে আর পরমাণু বলতে পারবো? না, পরমাণু বলতে পারবো না। তখন সেটা আমাদের হয়ে যাবে সোডিয়াম আয়ন। আসেন ভাই আমরা একটু বুঝি কিভাবে এটা সোডিয়াম আয়ন হয়ে গেল এবং সেটাকে আমরা কিভাবে লিখব। গুড, দেখেন তো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। সোডিয়াম যে পরমাণু ছিল সেই পরমাণুতে প্রোটন ছিল 11টা, ইলেকট্রন ছিল 11টা। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, তার মানে আমরা কি জানি? প্রোটনের আপেক্ষিক চার্জ +1 আর ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1। তাহলে 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন চার্জ সমান, মান ভিন্ন, একটা একটাকে কি করে দিচ্ছে? একটা চার্জকে নিউট্রাল করে দিচ্ছে। এজন্য আমরা জানি পরমাণু কি হয়? নিরপেক্ষ হয়। বাট যখন সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দান করে ফেললো তখন তার প্রোটন ঠিক 11টায় থাকলো, বাট ইলেকট্রন কয়টা থাকলো? 10টা, কারণ একটা ইলেকট্রন সে কি করে ফেলছে? দান করে ফেলছে। তাহলে এখন 10টা ইলেকট্রন কয়টা প্রোটনকে নিষ্ক্রিয় করতে পারবে? নিউট্রাল করে দেবে। তাহলে 10টা নেগেটিভ চার্জ 10টা পজিটিভ চার্জকে নিউট্রাল করবে। তাহলে একটা পজিটিভ চার্জ, একটা প্রোটনের আপেক্ষিক চার্জ +1, একটা পজিটিভ চার্জ আমাদের কি থেকে যাবে? এক্সট্রা। এই জন্য আমরা এখানে কি দেই? একটা পজিটিভ চার্জ দেই। তাহলে ধাতব পরমাণু বা আমাদের সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করে সোডিয়াম আয়নে রূপান্তর হলো। কয়টা ইলেকট্রন দান করছে বলেন তো ভাইয়ারা? কয়টা ইলেকট্রন দান করছে? -1 ইলেকট্রন। একটা ইলেকট্রন দান করে সে কিসে রূপান্তর হয়ে গেল? একটা পজিটিভ চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়নে রূপান্তর হয়ে গেল। তাহলে সোডিয়াম আয়নের চার্জ কি? পজিটিভ। গুড, আশা করি এতটুকু বুঝছেন। আর আমরা যদি সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস করে ফেলি তখন কি রকম হবে আমি দেখায় দিই। দেখেন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিস্থ কক্ষপথ থেকে আমাদের ইলেকট্রনটা চলে গেছে। তাহলে সেই ইলেকট্রনটা শুধু থাকবে না, তাহলে আমরা পুরোটা এরকম করে নিতে পারবো, শুধু আমাদের শেষ কক্ষপথের ইলেকট্রনটা থাকবে না। তাহলে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে
সোডিয়াম প্লাসের ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথ কত নাম্বার কক্ষপথ? 2 নাম্বার, এবং সেখানে আমাদের অক্টেট ফিল আপ হয়ে গেল। এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমাদের প্রশ্ন হলো, কেন সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করলো? স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জন করার মাধ্যমে কি করবে? সে অষ্টক রুল ফিল করবে। অষ্টক নিয়ম মেনে সে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করে স্থিতিশীলতা অর্জন করবে। তাহলে সোডিয়ামের কাহিনী আমরা বুঝে ফেললাম যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো। তাহলে আমরা আরেকটা অধাতব পরমাণু নিয়ে ফেলছিলাম, সেটা কি বলেন তো? ক্লোরিন। ক্লোরিন কি করত? ক্লোরিন কি করত? ইলেকট্রন কি করত? গ্রহণ করত। গ্রহণ করে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করত? দেখেন, এই যে ক্লোরিন কি করতো? ইলেকট্রন গ্রহণ করতো, গ্রহণ করে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতো। তাহলে আমরা ক্লোরিনেরটা একটু ডিটেলস দেখে ফেলি, আসেন। আচ্ছা, তাহলে এখন আমরা ক্লোরিন পরমাণু আঁকবো। আসেন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিন পারমাণবিক সংখ্যা কত? 17, হ্যালোজেন মৌল। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। না, 6টা নাই, তৃতীয় কক্ষপথে থাকবে 5টা। 2 আর 2 4, 6 10, 2 12, আর এখানে হবে কত? 5। তাহলে দেখেন, এই যে আমাদের ক্লোরিন পরমাণু প্রথম কক্ষপথ ফিল, দ্বিতীয় কক্ষপথ ফিল, বা তৃতীয় কক্ষপথে তার ইলেকট্রন কয়টা হয়ে গেল? 7টা। এজন্য সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে। দেখেন, আমাদের এখানে নিউক্লিয়াস আছে, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 7টা। তাহলে 1 2 3 4 5 6, এই যে এখানে আমরা একটা ইলেকট্রন পাবো, দ্যাট ইজ 7। আচ্ছা, তাহলে দেখেন আমি এখানে একটু চিহ্ন করে দিই, এগুলো ধরেন ক্রস, আমি ইলেকট্রনকে এভাবে চিহ্ন করে দিলাম। আচ্ছা, তার মানে এখানে কি পাচ্ছি? ক্লোরিনের যে পরমাণু ছিল, সেই ক্লোরিন পরমাণুতে কি দেখা যাচ্ছে বলেন তো? সেই ক্লোরিন পরমাণুতে আমাদের শেষ কক্ষপথ অর্থাৎ 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে অষ্টক পূরণের জন্য ক্লোরিন পরমাণুর কি করতে হবে? ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে সে কোথায় ইলেকট্রন গ্রহণ করবে? এই যে যেখানে সিঙ্গেল আছে, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে যদি ইলেকট্রন গ্রহণ করে 3p6 হয়ে যাবে, অষ্টক পূরণ হয়ে যাবে। আসেন, তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে কি রকম স্ট্রাকচার হবে সেটা আমরা আঁকায়ে ফেলি। দেখেন, পুরোটুকু কপি করে নিচ্ছি। দেখাই, তাহলে ওখানে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে, তাহলে সেই ইলেকট্রনটাকে আমরা গোলাপি কালার দিয়ে দিলাম। এই যে একটা নতুন ইলেকট্রন আসলো, তাহলে আমরা এখানে কি লিখব? প্লাস ইলেকট্রন গ্রহণ করার পরে সেই রকম হয়ে গেল। তখন কি সে ক্লোরিন পরমাণু থাকবে? না। কেন ক্লোরিন পরমাণু থাকবে না সেটাও একটু দেখে ফেলি আমরা। দেখেন, ক্লোরিন পরমাণু থাকবে না, এটাকে আমি মিশিয়ে ফেলি। ঠিক আছে, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে তার অষ্টক পূরণ হয়ে গেল। এখানে আমাদের ইলেকট্রন হয়ে গেল কয়টা? 6টা।
এবং এখানেও অষ্টক পূরণ হয়ে গেল, তাহলে 7-এর জায়গায় হয়ে যাবে কত? টোটাল 8। তাহলে অক্টেট ফিল আপ করলো। কেন ওটাকে আমরা ক্লোরিন পরমাণু বলবো না সেটা একটু বলি, আসেন। ক্লোরিন 17, তার মানে তার প্রোটন আছে 17টা, তার ইলেকট্রনও আছে কত? 17টা। 17টা পজিটিভ, 17টা নেগেটিভ, নিউট্রাল হয়ে গেল, কোনো ঝামেলা নাই। বাট ক্লোরিনের এখানেও প্রোটন 17টা, বাট সে যে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন হয়ে গেল 18টা। তাহলে 17টা পজিটিভ চার্জ একই মান এবং 18টা নেগেটিভ চার্জ একই মান, তাহলে একই মান বিশিষ্ট দুটা বিপরীতধর্মী চার্জ 17টাকে ক্যান্সেল আউট করবে, একটা ইলেকট্রন কি থাকবে? এক্সট্রা থেকে যাবে। এজন্য এর উপরে আমরা চার্জ দিয়ে ফেলবো নেগেটিভ। কয়টা নেগেটিভ? একটা নেগেটিভ, কারণ সে ইলেকট্রন একটা গ্রহণ করছে। প্রোটনের চাইতে ইলেকট্রনের সংখ্যা একটা বেশি। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটাকে বলতে হবে ক্লোরাইড আয়ন। তাহলে আশা করি বুঝতে পারলেন। তাহলে ক্লোরাইড আয়ন কিভাবে গঠিত হচ্ছে? ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে এবং সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে এবং তারা অক্টেট ফিল করতেছে। এতটুকু খুব ভালো করে যদি বুঝে থাকেন তাহলে একটু আমাকে বলেন তো, সোডিয়াম যে ইলেকট্রনটা দান করবে, এই দানকৃত ইলেকট্রনটাই ক্লোরিন ধরবে না? ভালো করে খেয়াল করেন, সোডিয়াম যে ইলেকট্রনটা দান করবে, এই দানকৃত ইলেকট্রনটাই কে নেবে? ক্লোরিন। তখনই তো সোডিয়াম আর ক্লোরিন একসাথে সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। তাহলে আসেন আমরা একটু পড়ে ফেলি। তাহলে আমরা দুইটা কাজ করে ফেলছি। কি কি কাজ করে ফেলছি? আমরা দুইটা কাজ করে ফেলছি। দেখেন, একটা কাজ হলো আমাদের যে সোডিয়াম পরমাণু ছিল, সে ইলেকট্রন একটা দান করে, কি করলাম, সে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাসে রূপান্তর হলো। ক্লোরিন যে পরমাণু ছিল, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাসে রূপান্তর হলো। কেন রূপান্তর হলো? স্ট্যাবিলিটি অর্জনের জন্য। স্ট্যাবিলিটি অর্জনের জন্য। তাহলে আপনারা এখন বলতেছেন যে ভাইয়া, কি বলেন তো ভাইয়া, এই যে সোডিয়াম প্লাস স্টেবল, ক্লোরাইড মাইনাস স্টেবল, তাহলে যদি স্টেবল হয়েই যায় তাহলে তারা কেন আবার সোডিয়াম ক্লোরাইড গঠন করবে? বুঝতেছেন প্রশ্ন কি? সোডিয়াম যদি সোডিয়াম প্লাস স্টেবল হয়েই যায়, ক্লোরিন যদি ক্লোরাইড মাইনাস স্টেবল হয়েই যায়, তাহলে তারা কেন আবার সোডিয়াম ক্লোরাইড গঠন করবে? এটা হলো আমাদের প্রশ্ন। আসেন প্রশ্নটা আমরা উত্তর খুঁজি। উত্তর হলো, দেখেন আমরা আয়নীকরণ শক্তি পড়ছিলাম। আয়নীকরণ শক্তি আপনাদের মনে আছে কিনা? আয়নীকরণ শক্তি, আমি একটু পেজ নিয়ে ফেলি। আয়নীকরণ শক্তি আমাদের কি ছিল? যে 1 মোল গ্যাসিয়াস পরমাণু অ্যাটম কি করবে? গ্যাসিয়াস অ্যাটম একটা ইলেকট্রন দান করে, 1 মোল ইলেকট্রন দান করবে। 1 মোল ইলেকট্রন দান করে কিসে রূপান্তর হবে? 1 মোল ক্যাটায়নে রূপান্তর হবে এবং সেটারও স্টেট হবে গ্যাসিয়াস। তাহলে 1 মোল গ্যাসিয়াস অ্যাটম 1 মোল ইলেকট্রন দান করে 1 মোল ক্যাটায়নে রূপান্তর হবে। তখন যে পরিমাণ এনার্জি আমাদের দিতে হয়, প্রয়োজন হয়, সেটাকে বলছিলাম আয়নীকরণ শক্তি। তাহলে আমি ইলেকট্রনটা যে অপসারণ করতেছি, ইলেকট্রনটা যে নির্গত করতেছি, ইলেকট্রনটা যে বের করে নিচ্ছি, এটা কোন ফর্ম থেকে? কোন ফর্ম থেকে? গ্যাসিয়াস ফর্ম। কোন ফর্ম? গ্যাসিয়াস ফর্ম। ক্যাটায়ন তৈরি হচ্ছে। ক্যাটায়ন আলাদা কিছু না, ক্যাটায়ন মানেই কি? পজিটিভ আয়ন। ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন বলতেছি। আমার কথা হলো এগুলো কি অ্যাটম? গ্যাসিয়াস অ্যাটম।
তাহলে দেখেন তো এখানে যে সোডিয়াম আমরা নিছি এটা কি, এটা কি সোডিয়াম গ্যাসিয়াস, তাহলে গ্যাসিয়াস অ্যাটম থেকে নিছি। তাহলে সোডিয়াম একটা গ্যাসিয়াস পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাসটাও কিসে রূপান্তর হয়েছে, গ্যাসিয়াসে। এবং ইলেকট্রন আসক্তি আমরা কি পড়ছিলাম, ইলেকট্রন আসক্তি ছিল যে এক মোল গ্যাসিয়াস অ্যাটমে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল অ্যানায়নে, এটাও গ্যাসিয়াস, রূপান্তর করতে যে পরিমাণ শক্তি অপসারিত হয়, তখন এনার্জি কি হয়, রিলিজ হয়। ইলেকট্রন যখন আমরা প্রবেশ করাই এনার্জি রিলিজ হয়, আর যখন ইলেকট্রনটা অপসারণ করেন তখন কি হয়, আয়নীকরণ শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, ওটা আমরা চতুর্থ অধ্যায়ে পড়ে ফেলছি। তো এখানে কথা হলো, এখানেও আমাদের স্টেট কি ছিল, ফিজিক্যাল স্টেট গ্যাসিয়াস। তাহলে আমি কি করতেছি, কোন অবস্থার পরমাণুতে আমি ইলেকট্রন প্রবেশ করাচ্ছি, গ্যাসিয়াস। তার মানে আমার ক্লোরিন যে পরমাণু ছিল সেটাও গ্যাসিয়াস, সোডিয়াম যে পরমাণু ছিল সেটাও গ্যাসিয়াস। এখন একটু আমাকে বলেন তো ভাইয়ারা, কি বলবেন, আমাকে একটু বলেন যে গ্যাসিয়াস স্টেটে যে আয়নগুলো আছে তারা কি খুব স্টেবল হবে, গ্যাসিয়াস স্টেটে যে আয়নগুলো আছে তারা কি খুব স্টেবল হবে, গ্যাসিয়াস স্টেটে পরমাণুগুলো কি খুবই স্টেবল হবে, এখানে খুব বেশি স্টেবল তারা হবে না। এই জন্য এই গ্যাসিয়াস সোডিয়াম আয়ন, গ্যাসিয়াস ক্লোরাইড আয়ন একত্রে সলিড সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। কেন সলিড সোডিয়াম ক্লোরাইড গঠন করবে, কারণ এখানকার তাদের যে এনার্জি সেখান থেকে কিছু এনার্জি তারা আবার কি করবে, বলেন বলেন বলেন, আমি আগেই বলছিলাম পটেনশিয়াল এনার্জি কমাতে চাই, তাহলে আবারও কিছু এনার্জি রিলিজ করবে, এই যে, তাইলে 1 মোল গ্যাসিয়াস ক্যাটায়ন, 1 মোল গ্যাসিয়াস অ্যানায়ন কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে 1 মোল কি করতেছে, সলিড আয়নিক যৌগ ফর্ম করতেছে। যে পরিমাণ এনার্জি রিলিজ করতেছে, এই এনার্জি রিলিজের যে অ্যামাউন্ট, এই এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনার্জি। কি এনার্জি, ল্যাটিস এনার্জি। গুড, তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল যে সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়ন হলো, গ্যাসিয়াস ক্লোরিন পরমাণু ক্লোরাইড আয়ন হলো, তা হওয়ার পরেও তারা কেন আবার সোডিয়াম ক্লোরাইড গঠন করতেছে, আরও স্টেবল হওয়ার জন্য তারা এই স্টেট থেকে সোডিয়াম ক্লোরাইড সলিড রূপান্তর করতেছে। দিস ইজ মোর স্টেবল। তাহলে এগুলো আমাদের কি না, স্টেবল না, তাহলে দিস ইজ স্টেবল। আমরা ওইগুলো একেবারে ফাইনাল ফর্ম যেটা, সেটা আমাদের হাইলি স্টেবল, অনেক স্টেবল ফর্ম করে ফেললো, সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে ফেললো। বোঝা গেল, কি বুঝলেন? তাহলে পরমাণু ছিল কি গঠন করে ফেললেন, যৌগ গঠন করে ফেললেন। এই ফুল প্রসেসটাই হচ্ছে কি, কেমিক্যাল বন্ড। তাহলে এটা কি কেমিক্যাল বন্ড বলেন তো, দুটা আয়ন যুক্ত হচ্ছে, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, দুটা আয়ন যুক্ত হচ্ছে, আয়নিক বন্ড। কি বন্ড বলেন তো, আয়নিক বন্ড। বোঝা গেল। তাহলে সোডিয়াম পরমাণু থেকে, ক্লোরিন পরমাণু থেকে আমরা সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেললাম। তাহলে এখন আমরা যদি অরবিটাল মানে স্ট্রাকচারটা দেখে ফেলি কীরকম হবে, দেখেন স্ট্রাকচারটা যদি আমরা দেখে ফেলি, আমরা প্রিভিয়াস স্লাইডে ক্লোরাইড আয়ন আঁকায় ফেলছিলাম, সোডিয়াম আয়ন আঁকায় ফেলছি, এখন সোডিয়াম ক্লোরাইড কীভাবে থাকে আমরা দেখি, একটু আসেন। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড কীভাবে থাকে, এখানে আমাদের আছে অ্যানায়ন যেটা, সেটা হচ্ছে নেগেটিভ আয়ন। এটা আমি এখানে লিখে ফেলি, একটু আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা যদি অরবিটাল স্ট্রাকচার দেখাই, আমি একটু আপনারা দেখেন।
ধরেন এটা আমাদের সেই সোডিয়াম পরমাণু, কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। আচ্ছা, আচ্ছা, তাহলে ইলেকট্রন ছিল, আমরা ইলেকট্রনগুলোও দিয়ে ফেলি। ধরেন এখানে ইলেকট্রন দিলাম গ্রিন কালার, প্রথম কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে ছিল 1টা। গুড। আসেন, তারপরে আমরা যে কাজটা এখানে করতে পারি সেটা হলো দেখাই, সোডিয়াম পরমাণু তার সাথে যুক্ত হলো ক্লোরিন পরমাণু, ক্লোরিন পরমাণুর কয়টা ইলেকট্রন ছিল বলেন তো? ক্লোরিন পরমাণুর ইলেকট্রন ছিল 17টা, যেখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, আর তৃতীয় কক্ষপথে ছিল কয়টা? 7টা। তাহলে 1 2 3 4 5 6, এই যে 7। তাহলে সোডিয়াম পরমাণু, অ্যান্ড দিস ইজ ক্লোরিন পরমাণু। তাহলে সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু কি হবে? যুক্ত হবে। যুক্ত হয়ে তারা কি গঠন করবে? সোডিয়াম পরমাণু থেকে এই যে একটা ইলেকট্রনটা, কোন ইলেকট্রনটা আমি দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই যে শেষ কক্ষপথে 3s1, শেষ কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, এই ইলেকট্রনটা কই যাবে? এই যে সেখানে 1 আছে। মানে কি? মানে হলো যেখানে আমাদের কি আছে? ক্লোরিনের সিঙ্গেল আছে, দেখেন এই যে এখানে যাবে। তাহলে এখানে গেলে স্ট্রাকচারটা কীরকম হবে দেখাই ফেলি। আগেই দেখে ফেলছেন যে কীরকম হয়, আমি শুধু এখানে আঁকায় ফেলতেছি, আপনারা বোঝেন। তাহলে এই ইলেকট্রনটা ওখানে চলে গেল, তাহলে এইটুকু কিছুই আর থাকবে না, শুধু ওখানে আমরা একটা ইলেকট্রন পাবো, এই যে যেটা সোডিয়ামের কাছে থেকে আসছে। যদি ওখানে ইলেকট্রন আসে তাহলে ক্লোরিনার পরমাণু থাকে না, সোডিয়ামের পরমাণু থাকে না, কোনোটাই পরমাণু থাকে না, এরা আয়ন হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে সোডিয়াম প্লাস, অ্যান্ড এটা হয়ে যাবে ক্লোরিন মাইনাস। এই যে প্লাস আর মাইনাস, তাহলে সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড আয়ন, Cl মাইনাস আয়ন, এই প্লাস আর মাইনাস, পজিটিভ নেগেটিভ, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। তাহলে এটা আমাদের সোডিয়াম প্লাস, এটা আমাদের Cl মাইনাস, প্লাস আর মাইনাস, দিস ইজ, আমরা আবার লিখে ফেলি, দিস ইজ ক্যাটায়ন পজিটিভ, দিস ইজ অ্যানায়ন নেগেটিভ। প্লাস আর মাইনাস বিপরীতধর্মী চার্জ, দুটা চার্জ একে অপরকে কি করবে? আকর্ষণ করবে। কি বলে আকর্ষণ করবে বলেন? কি বলে আকর্ষণ করবে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। কি বল? আবার বলি, কি বল বলেন তো? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, দুটা চার্জের মাঝের আকর্ষণ, এই আকর্ষণ বলটার শক্তির মান অনেক বেশি, এই ফোর্সটা অনেক শক্তিশালী। তাহলে এই যে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস একটা আরেকটার সাথে যে যুক্ত হলো, হয়ে কি গঠন করে ফেললো? সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেললো। তাহলে এখানে তারা কি গঠন করে ফেললো বলেন তো? সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে ফেললো, এনার্জি রিলিজ করে ফেললো। একটু আগেই দেখে ফেলছেন, আবার দেখাই,
দেখে ফেলেন, আবার দেখাই, গ্যাসিয়াস থেকে ইলেকট্রন দান করে গ্যাসিয়াস আয়ন হলো, সেই গ্যাসিয়াস আয়নগুলো আবার কিছু এনার্জি রিলিজ করে সলিড একটা কম্পাউন্ড মলিকিউল গঠন করে ফেললো, অণু গঠন করে ফেললো, তখন এনার্জি রিলিজ করলো, সেই এনার্জিটাকে আমরা বলতেছিলাম ল্যাটিস এনার্জি। আচ্ছা, তাহলে আপনারা দেখে ফেললেন। এবং আমি একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, সেটা হলো যে যখন আমাদের একটা ক্যাটায়ন আর অ্যানায়ন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে ফেলতেছে, তখন তাদের মধ্যে কি বল থাকে? কি বল থাকে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, যে বলটা অনেক কি শক্তিশালী। দ্যাট মিনস এই যে সোডিয়াম ক্লোরাইড যে অণু, যৌগের যে অণু, সেই অণুর বন্ধন শক্তি কি হবে? অনেক বেশি হবে। আমি যদি এই অণুটাকে ভাঙতে চাই, তাহলে আমার বেশি শক্তি দিতে হবে। তাহলে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনে কোন বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল অনেক কি হয়? শক্তিশালী হয়। লিখে ফেলি, আসেন। আসেন, তাহলে আমরা একটু একবারে দেখে ফেলি যে আমাদের এখানে কি ঘটনা ঘটতেছে আয়নিক বন্ধনের ক্ষেত্রে। ধাতব পরমাণু, অধাতব পরমাণু। ধাতব পরমাণু থেকে তৈরি হচ্ছে ক্যাটায়ন, যেটা পজিটিভ চার্জ। অধাতব পরমাণু থেকে তৈরি হচ্ছে অ্যানায়ন, যেটা নেগেটিভ চার্জ। এই ক্ষেত্রে ধাতব পরমাণু ইলেকট্রন দান করে, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করলো। এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন হলো, এই ক্যাটায়ন আর অ্যানায়ন, খেয়াল করেন, ক্যাটায়ন আর অ্যানায়ন, এই যে ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়ন একত্রে এখন কি যৌগ গঠন করবে? আয়নিক যৌগ। ক্যাটায়ন আর অ্যানায়নের স্টেট কি ছিল বলেন তো? এগুলো ছিল কিন্তু গ্যাসিয়াস, গ্যাস। ক্যাটায়ন আর অ্যানায়ন কি? গ্যাস। ক্যাটায়ন আর অ্যানায়ন কি? গ্যাসিয়াস। তাহলে গ্যাসিয়াস ক্যাটায়ন, গ্যাসিয়াস অ্যানায়ন মিলে আমাদের যে যৌগ গঠন করলো, সেটা হয়ে গেল আয়নিক যৌগ। সেটা হয়ে গেল সলিড। এবং গ্যাসিয়াস অবস্থা থেকে সলিডে যাইতে তারা যে এনার্জিটা রিলিজ করলো, এনার্জি কি করলো? রিলিজ করলো, সেটা হলো ল্যাটিস এনার্জি। আচ্ছা, তাহলে আয়নিক যৌগে আমার কোন বল কাজ করে? একটু আগে আমরা বলে ফেলছি, আয়নিক যৌগে কোন বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে আয়নিক যৌগে আমার কোন বল কাজ করে? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা আমাদের কি হয়? অত্যন্ত শক্তিশালী বল হয়, অত্যন্ত শক্তিশালী বল। এবং এটা সমযোজী, এজন্যই সমযোজী যৌগের চাইতে আয়নিক যৌগ অনেক শক্তিশালী হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, আমরা ধর্ম পড়ব। তাইলে এটা কি? শক্তিশালী, স্ট্রং ফোর্স। এজন্য আয়নিক যৌগগুলো আমাদের উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। বন্ধন শক্তি বেশি হয়। বন্ধন শক্তি বেশি এই কারণে সেই বন্ধনটা ভাঙতেও আমার বাইরে থেকে এনার্জি দেওয়া লাগে কি? খুবই বেশি। আচ্ছা, তাহলে আয়নিক যৌগ আপনারা এতটুকু খুব ভালো করে বুঝলেন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ধাতব পরমাণু ইলেকট্রন দান করতেছে, ইলেকট্রন দান করে ধাতব আয়নে পরিণত হচ্ছে। সেখানে যে পরিমাণ এনার্জি কি করে প্রয়োজন হয়, সেটাকে বললাম আমরা কি এনার্জি?
আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি, এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করতেছে, সেখানে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, নির্গত হয়, সেটাকে বললাম আমরা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, তাহলে ইলেকট্রন আসক্তি, আয়নাইজেশন এনার্জি, এই যে ধাতব গ্যাসিয়াস আয়ন, অধাতব গ্যাসিয়াস আয়ন, এই আয়নগুলো পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, ক্যাটায়ন অ্যানায়ন, গ্যাসিয়াস, সেখান থেকে সলিড আয়নিক যৌগ হচ্ছে এনার্জি আবার রিলিজ হচ্ছে ল্যাটিস এনার্জি। ঠিক আছে, তিনটা এনার্জি বুঝছেন? আয়নাইজেশন এনার্জি একটা, ইলেকট্রন অ্যাফিনিটি একটা, আর হচ্ছে ল্যাটিস এনার্জি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আয়নিক বন্ধনটা আমাদের কখন ফেভারেবল হবে, কখন আয়নিক বন্ধনটা ভালো হবে, কখন আয়নিক যৌগ গঠন করাটা ইজি হবে। দেখেন, আমরা একটু আগে বললাম, আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা একটু আগে বললাম যে ধাতব পরমাণু ইলেকট্রন দান করে, তাই না? যে ধাতব পরমাণু যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে, তার জন্য ধাতব আয়নে রূপান্তর হওয়া তত ইজি হবে। ধাতব আয়নে রূপান্তর হওয়া যত ইজি হবে, আয়নিক যৌগ ফর্ম করা তত ইজি। তাহলে আমরা এখন কি করতেছি দেখেন তো, আয়নিক যৌগ গঠনের জন্য, আয়নিক যৌগ গঠনের জন্য বা আয়নিক যৌগ গঠন কখন ইজি হবে, ফেভারেবল হবে? আসেন, তাহলে আয়নিক যৌগ গঠন কখন ফেভারেবল হবে দেখে ফেলি আমরা একটু। এটা কি হলো, তাহলে আমরা বলতেছি যে আয়নিক যৌগ গঠন করাটা কখন আমাদের জন্য ফেভারেবল হবে। ঠিক আছে, কখন ভালো হবে, শর্তগুলো কি কি হইতে পারে যে আয়নিক যৌগটা ভালো, বন্ধন শক্তিটা ভালো হওয়ার শর্ত কি হইতে পারে? দেখেন, আমরা কি জানি, আয়নিক যৌগের গঠনের ক্ষেত্রে ধাতুগুলো ইলেকট্রন দান করে ক্যাটায়নে রূপান্তরিত হয়। তার মানে এই সময় যারা ধাতুগুলো ইলেকট্রন দান করে ক্যাটায়নে রূপান্তরিত হয়, এই সময় তারা কি করে, এনার্জি গ্রহণ করে, সেটাকে আমরা বলি আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। তো ধাতুগুলো যত দ্রুত ইলেকট্রন দান করতে পারবে বা যত সহজে ইলেকট্রন দান করতে পারবে, তত ভালো তারা আয়নিক যৌগ গঠন করতে পারবে। কারণ আয়নিক যৌগে ধাতুগুলো কি করে, ইলেকট্রন দান করে। তো ইলেকট্রন যত ভালো দান করতে পারবে, যত সহজেই ইলেকট্রন দান করতে পারবে, ক্যাটায়ন তত সহজেই ফর্ম হবে এবং আয়নিক যৌগ গঠনও তত ইজি হবে। তার মানে আয়নীকরণ শক্তিটা কি হইতে হবে স্যার বলেন তো? আয়নীকরণ শক্তিটা খুবই কম হইতে হবে। তাহলে আমি কম শক্তি দিয়েই ধাতুগুলোকে ক্যাটায়নে রূপান্তরিত করতে পারবো। তাহলে আমাদের প্রথম কথা হলো যে আমরা আয়নীকরণ শক্তি কম হইতে হবে। আসেন আমরা ওটা লিখে ফেলি যে আয়নীকরণ শক্তি কম হতে হবে। গুড, আয়নীকরণ শক্তি কম হতে হবে। তাহলে এটা আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, আয়নাইজেশন এনার্জি কম হতে হবে। আচ্ছা, তারপর আমরা কি জানি, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে রূপান্তর হয়, তখন শক্তি কি হয়, নির্গত হয়। সেটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এই যে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তির মান, তাহলে ধাতু ইলেকট্রন দান করলো, এই ইলেকট্রনটা অধাতব পরমাণু যত দ্রুত গ্রহণ করতে পারবে, যত সহজে গ্রহণ করতে পারবে, তত দ্রুত সে অ্যানায়ন গঠন করে ফেলবে। তার মানে অ্যানায়ন গঠনটা ইজি হবে কখন, যখন ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি থাকবে। তার মানে ইলেকট্রন আসক্তির মান কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে লিখে ফেলি, ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে।
তার মানে অধাতব পরমাণুর ইলেকট্রন আসক্তির মান খুব কি হতে হবে, বেশি হতে হবে। তাহলে এটাও আমরা বুঝলাম। আচ্ছা, গুড। তাহলে আমি এগুলো মিশিয়ে ফেলি, কিংবা ধরেন এগুলোকে আমি মিশিয়ে ফেলি। আচ্ছা, তারপরে আমরা কি জানছি আসেন তো প্রিভিয়াস স্লাইডে দেখি। ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম করা হয়ে গেল। তাহলে গ্যাসিয়াস ক্যাটায়ন আর গ্যাসিয়াস অ্যানায়ন যদি ফর্ম হয়ে যায়, তারপরে তারা আরও এনার্জি কি করে, রিলিজ করে। কেন এনার্জি রিলিজ করে বলেন তো? স্থিতিশীলতা অর্জনের জন্য, পটেনশিয়াল এনার্জি লো করার জন্য। তাহলে পটেনশিয়াল এনার্জি কখন লো হবে, যখন বেশি পরিমাণ এনার্জি রিলিজ করবে। তোমার ল্যাটিস এনার্জি কী হতে হবে, বেশি হতে হবে। আয়নিক যৌগ তত স্টেবল হবে। তার মানে আরেকটা কন্ডিশন হলো আমাদের ল্যাটিস এনার্জিটা অনেক কম, ল্যাটিস এনার্জিটা অনেক বেশি হতে হবে। তাহলে 3 নম্বরে আমরা কি জানলাম, ল্যাটিস এনার্জি বেশি হতে হবে। তাহলে ল্যাটিস এনার্জি বেশি হতে হবে। গুড। তাহলে আমরা বুঝে গেলাম যে কখন আমার আয়নিক যৌগ গঠন ভালো হবে, বা আয়নিক যৌগ গঠনের জন্য শর্ত কি। শর্তগুলো হলো যে আমার ধাতু যে ইলেকট্রনটা দান করবে, সেই ধাতুর আয়নীকরণ শক্তির মান খুবই কম হতে হবে, যেন সে খুব ইজিলি ইলেকট্রন দান করতে পারে। গুড। ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে, অধাতব পরমাণুর ইলেকট্রন আসক্তির মান বেশি হতে হবে, যেন সে খুব দ্রুত ধাতু কর্তৃক দানকৃত ইলেকট্রনটা কি করতে পারে, গ্রহণ করতে পারে। এবং গ্যাসিয়াস ক্যাটায়ন, গ্যাসিয়াস অ্যানায়ন যখন একসাথে হয়ে একটা সলিড ল্যাটিস ফর্ম করবে, তখন বেশি পরিমাণ এনার্জি রিলিজ করে খুব বেশি পরিমাণ স্টেবল হবে। এই জন্য ল্যাটিস এনার্জি বেশি হতে হবে। তাহলে সেই আয়নিক যৌগটা আমাদের কি হবে, স্টেবল হবে এবং তার বন্ধন শক্তিটা খুব হাই হবে। তাহলে আমরা খুব সুন্দর করে পড়ে ফেললাম। দেখেন তো আমরা কি কি পড়ে ফেললাম। প্রথম থেকে একটু দেখে আসি যে অষ্টক নিয়ম অনুযায়ী আমাদের কোন মৌলগুলো ইলেকট্রন দান করে, কোন মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে, ধাতু অধাতু। ইলেকট্রন দানের মাধ্যমে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, ক্লোরিন আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। সেখান থেকে তারা কি করে ফেলতেছে, সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেলতেছে। দেখেন এই যে সোডিয়াম ক্লোরাইড গঠন করে ফেললো। তাহলে সোডিয়াম পরমাণু আর ক্লোরিন পরমাণু সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন গঠন করে ফেললো, এবং তারপরে আরেক এনার্জি রিলিজ করে তাহলে কি করে ফেললো, তারা সোডিয়াম ক্লোরাইড সলিড অণু গঠন করে ফেলে। সেখানে কোন বন্ধন কাজ করে, কোন বল কাজ করে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। পুরোটাই যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই 3টা পয়েন্টও একটু ভালো করে বুঝবেন। ঠিক আছে, যে আয়নীকরণ শক্তির মান কেন কম হতে হবে, ইলেকট্রন শক্তির মান কেন বেশি হতে হবে, এবং ল্যাটিস এনার্জিটা কি, ল্যাটিস এনার্জির মানটা কেন বেশি হতে হবে। ল্যাটিস এনার্জির মান যত বেশি তত স্টেবল। মৌলর পরমাণুগুলো স্টেবিলিটি অর্জনের জন্যই কি করে, যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আয়নিক যৌগ গঠন আমরা পুরোটাই বেশ ভালো করে শিখে ফেললাম। সুন্দর করে নোট করে ফেলবেন আর বুঝে বুঝে পড়বেন। সবাইকে ধন্যবাদ।